সব দোষ ইমতিয়াজের। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাতিন ইশরাক মিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ফেসবুক পেজ থেকে বাংলা সলভ ক্লাসে। আজকের ক্লাসটা মূলত বাংলা সলভ ক্লাস না, বাংলা থিওরি ক্লাস প্লাস সলভ ক্লাস। ইমতিয়াজ, লাইট জ্বালাও, অন্ধকার করে রাখছো, আমাদের স্টুডেন্টরা দেখতেছে না আমাকে। কি করব বলো এটা? ও, তার ছিঁড়ে গেছে। আচ্ছা, লিজেন কেয়ারের তোমাদের মাথার তার ছিঁড়ে যায় না অনেক সময়? লিজেন কেয়ারের লাইটের তার ছিঁড়ে গেছে আজকে। যাই হোক, ফ্রম ভোলা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে যারা যুক্ত হচ্ছেন, সব যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দ্রুত একটু আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়ে যান। আমাদের আজকের ক্লাস কারক নিয়ে দ্বন্দ্ব এক নিমিষেই শেষ। তার মানে আজকে আমরা কারক ও বিভক্তি নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ, এবং সেই সাথে কারক ও বিভক্তির যত সকল প্রশ্ন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেন, কে কোথা থেকে আমাদের ক্লাসে আজকে যুক্ত হচ্ছেন সবাই একটু চটপট করে অ্যান্সার করে ফেলেন, দেন আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপুকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, কারণ ক্লাসের ভয়েস যদি ঠিকমতো শোনা না যায় তাহলে মনে করেন যে এরকম বোবা দৃশ্য দেখে কোনো লাভ নাই। সো আপুকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাই দেন। আচ্ছা, ভুরি ভুরি সালাম পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা সালাম দিচ্ছেন, একই সাথে ওয়ালাইকুম আসসালাম, কারণ প্রত্যেকটা সালামের উত্তর দিতে হলে, ইন্ডিভিজুয়াল উত্তর দিতে হলে আমাকে একটা তসবিহ নিয়ে বসতে হবে, এরপরে ওয়ালাইকুম আসসালাম জপতে হবে, দেখা যাবে 2 ঘন্টা শেষ হয়ে যাবে ক্লাসের টাইম। ওকে, সো সবাইকে একই সাথে ওয়ালাইকুম আসসালাম। আপু অল ক্লিয়ার আছে, ধন্যবাদ রিমি। কে কোথা থেকে আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন, দেন আজকের ক্লাসটা শুরু করব। আমরা একটু দেখতে চাই যে কে কোথা থেকে আমাদের ক্লাসে আজকে সবাই যুক্ত হচ্ছেন। আচ্ছা, ভোলা থেকে, জামালপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুষ্টিয়া থেকে, পটুয়াখালী থেকে, আচ্ছা বরিশাল্লা। আচ্ছা, বরিশাল্লা বললে আবার পার্সোনাল অ্যাটাক খায় না, ঠিক আছে? আমার মাও বরিশাল্লা, আমি বরিশাল্লা না, আমার নিজের মাও বরিশাল্লা, আমার আপন নিজের মা। হ্যাঁ, আচ্ছা, সো কে কোথা থেকে আরও যুক্ত হচ্ছেন আমি একটু নামগুলো পড়ি, দেন আজকের ক্লাসটা শুরু করব। কেন নাম পড়তেছি? কারণ এই মিন টাইমে যারা যারা যুক্ত হবার তারা যুক্ত হয়ে নিবে, ঠিক আছে? অনেক পাপি বন্ধু আছে যারা এখনো যুক্ত হয় নাই, তারা যেন একটু চটপট যুক্ত হয়ে যেতে পারে, তার জন্য আমি একটু পড়তেছি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওকে, গাইবান্ধা, বাগেরহাট। আচ্ছা, মুই বরিশাল থেকে, বরিশাল্লা মনো, ও মাই গড। আচ্ছা, বরিশাল, ও মাই গড, আজকে কি বরিশাল ব্রাঞ্চের ক্লাস নিতেছি নাকি? আচ্ছা, চট্টগ্রাম থেকে, ওফ অনেকক্ষণ পরে একজন চাট গায়া পাইছি, ঠিক আছে। সো গাজীপুর। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। যেহেতু সাউন্ড ক্লিয়ার আছে, চলেন আজকের ক্লাসটা শুরু করে দিই কারক নিয়ে। ভোলা থেকে আপু, আচ্ছা ঠিক আছে। সো ভোলা থেকে, আচ্ছা বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হচ্ছেন ক্লাসে, চলেন আজকের ক্লাস শুরু করা যাক। যেহেতু ক্লাসের সাউন্ড ঠিক আছে, আপনারা একটু অনুগ্রহ করে দুইটা কাজ করবেন, সেটা হচ্ছে ক্লাসে বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য সবাইকে ডেকে ফেলেন, এবং ক্লাসটা যেন হারিয়ে না যায়, আপনি যেন আরও বারবার ক্লাসটা করতে পারেন, তার জন্য নিজের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে ফেলেন। ওকে, চলেন আমরা কারক নিয়ে দ্বন্দ্ব এক নিমিষেই শেষ করি। কারকের যত সব সমস্যা আছে এবং কারকের যত বেসিক আছে সেটা আমরা শেষ করে আজকে প্রশ্ন সমাধানে যাব। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে আমরা একদম বেসিক থিওরি ক্লাস করব এবং একই সাথে আমরা প্রশ্ন সমাধানে যাব। সুতরাং আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 1 মার্ক কমন দেয়া আছে। এই 1 মার্ক কমন মানে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন কারক ও বিভক্তি থেকে প্রশ্ন এসে থাকে। সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি 1 নাম্বার করে কমন পাবেন ইনশাআল্লাহ, যদি আজকের কারকের ক্লাসটা আপনি করেন। আচ্ছা, সো সবার ফার্স্টে আমরা একটু কারকের
বেসিকে যাই, ঠিক আছে? একদম বেসিকে যাদের সমস্যা নাই তারাও একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন ইনশাল্লাহ। বেসিকে যাদের সমস্যা নাই তাদেরও অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আপু, আপনার সমাসে শুধু অন্তিম পর্বটা পেয়েছিলাম, বাকিগুলো পাচ্ছি না। আচ্ছা, সবগুলো হচ্ছে ক্লাস আমাদের পেজে দেয়া আছে, যদি না পান আমাদের পেজে একটা নক দিবেন যে এই ক্লাসটা পাচ্ছি না, ইনশাল্লাহ আবার দেয়া হবে, ঠিক আছে? বগুড়া থেকে মাগুরা থেকে, আচ্ছা বগুড়া মাগুরা, বাহ সুন্দর তো। আচ্ছা, ময়মনসিংহ বরগুনা চিটাগং, আচ্ছা নেত্রকোনা রাজশাহী, ওকে। নাফিস না, আমাদের লিজেন কেয়ারের বস নাফিস হচ্ছে বাড়িতে গিয়েও আমাদের ক্লাস করতেছে, এরকম হচ্ছে ডিটারমাইন্ড হওয়া উচিত, তাই না? আচ্ছা চলেন শুরু করা যাক আমাদের আজকের কারক ও বিভক্তির ক্লাসটা, ঠিক আছে? সবার ফার্স্টে এই যে একটা ওয়ার্ড, এই যে একটা শব্দ কারক, এটা কি খায় নাকি মাথায় দেয়, এটা আগে আপনাকে জানতে হবে যে কারক কি। যেমন সমাস, সমাস বললেই আপনি এক কথায় কি বুঝেন? সমাস মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ, মানে একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে হচ্ছে সংক্ষেপ করে একটা শব্দে পরিণত করবে, রাইট? আচ্ছা, তারপরে মনে করেন সন্ধি, সন্ধি বললে আপনি কি বুঝেন? সন্ধি কথার মানে হচ্ছে মিলন, মানে দুটো ধ্বনির সাথে ধ্বনি মিলাই দিবে। তো সেম ভাবে আমি যদি বলি যে কারক মানে কি, কারক বলতে আপনি কি বুঝেন, তখন আপনি এক কথা এটাকে কি বলতে পারেন বলেন তো? কারক মানে হচ্ছে সম্পর্ক, কারক মানে হচ্ছে সম্পর্ক। এক কথায় আমি যদি বলি কারক বলতে আপনি কি বুঝেন, কারক মানে হচ্ছে সম্পর্ক। এখন আমাকে জানতে হবে যে কিসের সাথে কিসের সম্পর্ক, তাই না? আচ্ছা চলেন তাহলে আমরা যাই। কারক মানে সম্পর্ক, কিসের সাথে সম্পর্ক? আপনারা জানেন বাক্য তৈরি হইতে হইলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদটা দরকার সেটা কি বলেন তো? ভার্ব বা ক্রিয়া। তাহলে বাক্যে ক্রিয়াপদের সাথে, বাক্যে ক্রিয়াপদের সাথে, আচ্ছা আপনারা একটু খাতা কলম নিয়ে নোট করা শুরু করেন এবং আমাদের আজকের ক্লাসের নোট কত সুন্দরভাবে, কে কত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে আমাদের গ্রুপে, সেটাও কিন্তু চেক করব ক্লাস শেষে, ঠিক আছে? সো বাক্যে ক্রিয়াপদের সাথে, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের, অন্যান্য নামপদ। আচ্ছা এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আপু নামপদ মানে কি আবার, এটা তো জীবনও শুনি নাই। ক্রিয়াপদ বাদে বাক্যে যত পদ থাকে সবগুলোই নামপদ, ঠিক আছে? আচ্ছা, সো বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক, তাকে বলা হয় কারক। তাহলে তাকে বলা হয় কারক, ওকে? তাহলে চলেন এটা দ্রুত লিখে ফেলেন। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক, দ্রুত লিখে ফেলেন এবং এর পরের কনসেপ্টে আমরা চলে যাই। আচ্ছা, মঙ্গল গ্রহ থেকে ক্লাস করছে নাফিস, ঠিক আছে? আপনি বৃহস্পতি গ্রহ অথবা শনিতে চলে গেলে আরো ভালো হতো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক পাইলাম সেটাকে আমরা বলতেছি কারক। চলেন আমরা একটা উদাহরণ দিয়ে সেটার মানেটা জেনে আসি, একটা উদাহরণে চলে যাই, ঠিক আছে? চলেন, রাজা, রাজা সোমবার, রাজা সোমবার রাজকোষ থেকে, রাজকোষ থেকে, রাজা সোমবার রাজকোষ থেকে নিজ হাতে, নিজ হাতে ভিক্ষুককে, ভিক্ষুককে টাকা দেন, টাকা দেন, ঠিক আছে? ওকে, সো রাজা সোমবার রাজকোষ থেকে নিজ হাতে ভিক্ষুককে টাকা দেন। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে কি বলেন তো, আমার প্রশ্ন হচ্ছে কারকটা আমি এখানে কিভাবে খুঁজে বের করব, রাইট? আচ্ছা, কারক হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের পার্থক্য। তাহলে দেখেন ক্রিয়া আগে খুঁজে বের করব, কারক খুঁজে বের করতে হইলে আমাকে সবার আগে ক্রিয়া খুঁজে বের করতে হবে। বলেন তো এই বাক্যে ভার্ব কোথায়? রাজা সোমবার রাজকোষ থেকে নিজ হাতে ভিক্ষুককে টাকা দেন। এখানে বাক্যে কি ক্রিয়া বা ভার্বটা কোথায়? দেখেন এই যে টাকা দেন, এই যে দেন, আমি এখানে ভার্বটা খুঁজে বের করলাম, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে কে দেন, কে দেন? তাহলে আমি উত্তর পাইলাম রাজা দেন। তারপর আমার প্রশ্ন হচ্ছে কি দেন, কি দেন? আমি উত্তর পাইলাম টাকা দেন। তাহলে পেলাম কি দেন। তারপর হচ্ছে প্রশ্ন কাকে দেন, কাকে দেন? উত্তর পাইলাম ভিক্ষুককে। কোথা থেকে দেন, কোথা থেকে
দেন, কোথা থেকে দেন? প্রশ্ন এই যে পেলাম রাজকোষ থেকে। আচ্ছা প্রশ্ন কবে দেন? কবে দেন? রাজা কবে ভিক্ষুককে টাকা দেন? এই যে প্রশ্ন পাইলাম, উত্তর পাইলাম সোমবার। তাহলে দেখেন, আচ্ছা কিভাবে দেন, কিসের মাধ্যমে দেন, কিসের মাধ্যমে দেন? এই প্রশ্নগুলো একটু লিখে রাখেন, প্রশ্নগুলো একটু লিখে রাখেন। কি দেন, কাকে দেন, কে দেন, কোথা থেকে দেন, কবে দেন এবং কিসের মাধ্যমে দেন? কিসের মাধ্যমে দেয়? নিজ হাতে দেয়। তাহলে দেখেন প্রত্যেকটা প্রশ্নতে দেন কথাটা কিন্তু পাল্টায় নাই, প্রত্যেকটা প্রশ্নে দেন কথাটা ছিল, প্রত্যেকটা প্রশ্নে দেন কথাটা ছিল। তাহলে দেখেন এই যে দেন, এটাই হচ্ছে ভার্ব। সো ভার্বের সাথে অন্যান্য যে নাম পদগুলো রয়েছে সেটার যে সম্পর্ক, কে দেয়, কাকে দেয়, কবে দেয়, কি দেয়, কোথা থেকে দেয়, কিসের মাধ্যমে দেয়, এই সবগুলোই হচ্ছে কারক। প্রত্যেকটা অ্যান্সার আমি যেই প্রশ্নগুলো করলাম সেই প্রশ্ন থেকে আমি যেই অ্যান্সারগুলো পাবো সেই সবগুলোই হচ্ছে কারক, সবগুলোই হচ্ছে কারক। ঠিক আছে? সো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে কারক কি, এরপর আমরা আবার প্রকারভেদে যাব। ঠিক আছে? আচ্ছা আপু আপনাকে আমার মতো সুন্দর লাগছে, আয় হায় এ আবার কেমন কথা। আচ্ছা ঠিক আছে, সো প্রশ্ন দেখতে পারলাম, প্রশ্ন দেখে আমরা যে উত্তরগুলো পাবো সেই উত্তরগুলোই হচ্ছে এক এক ধরনের কারক। ঠিক আছে? সো এই উদাহরণটা আপনারা বুঝছেন কিনা সেটা কমেন্ট করেন, যদি কনফিউশন থাকে আবার রিপিট করব, উদাহরণটা বুঝছেন কিনা এবং এইখান থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর প্রত্যেকটাই হচ্ছে কারক সেটা বুঝছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানান। ঠিক আছে? আজকের টপিক কারক এক্স্যাক্টলি। আচ্ছা আমি তো নিজের পকেট থেকে ভিক্ষুককে টাকা দিই, এক্স্যাক্টলি, কারণ আপনি রাজা না, রাজা নিজের রাজকোষ থেকে দেয় আর আপনি দেন নিজের পকেট থেকে, এই দিস ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে? ওই যে রাজা আসলে আপনাকে বলতো উই আর নট সেম ব্রো। ঠিক আছে? আচ্ছা জি আপু বুঝছি। তাহলে চলেন আমরা এই উদাহরণটা শেষ করলাম, এবারে আমরা একটু যাই যে কারকের প্রকারভেদ কি। রাইট? কারকের প্রকারভেদ, কারক 6 প্রকার, কারক 6 প্রকার। তাহলে চলেন আমরা একটু লিখে ফেলি এবং একই সাথে কারকের প্রকারভেদ লিখব এবং একই সাথে পাশে বুঝে ফেলবো যে কারক কোন কারকে কি কি বুঝাচ্ছে। ঠিক আছে? সবার ফার্স্টে আমরা যাচ্ছি কর্তৃকারক, কর্তৃকারক। ঠিক আছে? এখন কর্তৃ মানে কি? কর্তৃ মানে হচ্ছে কর্তা, তাই না? তাহলে যে কাজ করে, একটু ব্র্যাকেটে লিখে রাখেন, যে কাজ করে, যে কাজ করে সেই হচ্ছে কর্তৃকারক। রাইট? আচ্ছা 2 নম্বরে দেখতে পাচ্ছি কর্মকারক। আচ্ছা কর্ম মানে কি? আমি অফলাইন কোচিংয়ে আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম যে কর্ম মানে কি, সো বলছে কর্ম মানে তো কাজ, কিন্তু বাংলা সেকেন্ড পেপারে অর্থাৎ বাংলা ব্যাকরণে যত জায়গায় আপনি কর্ম কথাটা দেখবেন সেই সব জায়গায় আমি আপনাদের কি বলছি বলেন তো? কর্ম মানে হচ্ছে নাউন। রাইট? কর্ম মানে হচ্ছে নাউন। তাহলে কর্মকারক কি বলেন তো? বাক্যে আমি একটা নাউন খুঁজে বের করব এবং এই নাউনটা মানুষও হতে পারে, এই নাউনটা বস্তুও হতে পারে, প্রাণীও হতে পারে, বস্তুও হতে পারে। আমার কাজ হচ্ছে নাউন খুঁজে বের করা এবং সেই নাউনটাই কি হবে? কর্মকারক। তাহলে বাক্যের নাউন হচ্ছে কর্মকারক। ঠিক আছে? কর্মকারক হচ্ছে বাক্যের নাউন। আচ্ছা নাউন খুঁজে বের করব, সেটাই কর্মকারক। এরপরে আমি দেখতে পাচ্ছি করণকারক, করণকারক আমরা দেখতে পারবো। সে 3rd নাম্বার যে কারকটা সেটা কি? করণকারক। করণকারক কাকে বলা হয় বলেন তো? করণকারক বলা হয় কোনো মাধ্যম, আমি যদি কোনো মাধ্যমে কাজটা করি, কোনো সহায়ক, কোনো কিছুর সাহায্যে যদি আমি কোনো কাজ করি, সহায়ক বা কোনো যন্ত্র, মনে করেন আমি লাঙল দিয়ে জমি চাষ করতেছি। ঠিক আছে? সো যন্ত্র, মাধ্যম, সহায়ক, যন্ত্র, বা ধরেন আমি কোনো উপকরণ দিয়ে আমি এই জিনিসটা কাজটা করতেছি, তাহলে মাধ্যম, সহায়ক, যন্ত্র, উপকরণ এই সব কিছুই হচ্ছে করণকারকের উদাহরণ, করণকারকের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা আপু আপনি অনলাইনে ক্লাস করব নাকি অফলাইনে, কোনটায় করলে বেশি ভালো হবে? এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনার যদি মনে হয় যে আমি লিজেন কেয়ারের অনলাইন প্ল্যাটফর্মে আপু ভাইয়াদের ক্লাস বাসায় বসে বুঝতে পারি, তাহলে আপনি অনলাইনে ক্লাস করবেন। আর আপনার যদি মনে হয় যে আমি লিজেন কেয়ারের অফলাইন ব্রাঞ্চে বসে ক্লাস করব সরাসরি, তাহলে আপনি সেটাই করবেন। ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, এরপরে আমরা 4 নাম্বার কারকে যাই। 4 নাম্বার কারক
কারক। 4 নাম্বার কারক কি বলেন তো? অপাদান, অপাদান কারক, অপাদান কারক। এই জিনিসটার অনেক ধরনের ঢং আছে। অপাদান কারক মানে হচ্ছে আমি পাশে মাইনাস লিখে রাখি। আচ্ছা, মাইনাস মানে কি বলেন তো? কোনো কিছু থেকে বিচ্যুত হলে, বিচ্যুত হলে বা মনে করেন নতুন কোনো কিছু উৎপন্ন হয়েছে, তিল থেকে তেল হয়েছে, ধান থেকে চাল হয়েছে, গম থেকে আটা হয়েছে, তাহলে নতুন কোনো কিছু জাত, তারপর নতুন কোনো কিছু উৎপন্ন, তারপর হচ্ছে কোনো কিছু যদি হারিয়ে যায়, ছিঁড়ে যায়, পড়ে যায়, তারপরে হচ্ছে মনে করেন যে কোনো কিছু দেখে যদি আমি ভয় পাই, ভীত হওয়া, এই সব কিছুই হচ্ছে অপাদান কারকের উদাহরণ। এবং আরেকটা জিনিস হচ্ছে আরম্ভ। এই আরম্ভ কথাটা যদি কোথাও দেখতে পান তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। ঠিক আছে, আরম্ভ। মনে করেন সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে, শুরু না, আরম্ভ। আরম্ভ কথাটা থাকলে এটা অপাদান কারক হবে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারকে আমরা মনে রাখবো এসটিপি। কি মনে রাখবো? এসটিপি। কারণ এস মানে হচ্ছে সাবজেক্ট। মনে করেন আমি অঙ্কে দুর্বল, বাংলায় কাঁচা, ইংলিশে ভালো, তাহলে সাবজেক্ট মিন করলে এটা অধিকরণ কারক। টি মানে কি বলেন তো? টি মানে হচ্ছে টাইম। শনিবার আমি স্কুলে যাব, সকাল 9টা থেকে আমার নাচের ক্লাস, তো এই যে টাইম সেটা হচ্ছে টি। আর পি মানে কি বলেন তো? প্লেস। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কোথায় দাঁড়ায় আছে? গানের ওপারে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্লেস। ঠিক আছে, আমি ঢাকায় আছি, বাবা বাড়িতে নাই, এই সব কিছুই বলেন কি বলেন তো? এটা হচ্ছে প্লেস। তাহলে এসটিপি বুঝাইলেই আমি কি বুঝবো? এসটিপি বুঝাইলেই বুঝবো হচ্ছে অধিকরণ কারক। এসটিপি বুঝাইলেই বুঝবো কি? অধিকরণ কারক। ঠিক আছে, ওকে। এরপরে আমরা 5 নাম্বার কারকে যদি একটু যাই, 5 নাম্বার কারকটা আমি এই সাইডে লিখি, হ্যাঁ, কারণ নিচে লিখলে আপনারা আর দেখতে পারবেন না। 5 নাম্বার লিখছি। 6 নাম্বার কারকটা হচ্ছে সম্বন্ধ কারক। ময় বফলা নয় ধ, সম্বন্ধ কারক। ঠিক আছে, এখন মনে করেন আমি কাউকে বললাম যে মাঝি, আমারে নিবা মাঝি। সো ওই যে লোকটাকে বললাম মাঝি, ওই লোকের নাম কি মাঝি? ওই লোকের নাম রিপন হইতে পারে, ওই লোকের নাম নাফিস হইতে পারে, ওই লোকের নাম ইমতিয়াজ হইতে পারে। সো দেখেন আমি কি বলতেছি? মাঝি। আবার মনে করেন আমরা বললাম যে ওগো শুনছো, তাহলে যাকে বলছি শুনছো ওর নাম কি ওগো? না। তাহলে নাম থাকা সত্ত্বেও আমরা আলাদা করে যে সম্বোধন করি সেটাকে বলা হয় সম্বোধন কারক। ঠিক আছে, সম্বোধন কারক। লিডার পেন, এটা আবার কেমন নাম? আপনাকে দেখবো নাকি পড়বো? আগে দেখবো বানান ঠিক করেন। ঠিক আছে, দেখবো, দেখবো লিখছেন, দেখবো, এখানে খ হবে। ঠিক আছে, আচ্ছা, আপনাকে দেখবো নাকি পড়বো? চোখ বন্ধ করে পড়া শুনেন। ঠিক আছে, দেখতে হবে না। আচ্ছা, টি দিয়ে কি বলছে কেউ বলো? আমাকেই বলেন, তাহলেই বলতেছি। টি মানে হচ্ছে টাইম, এস টি পি। এস মানে সাবজেক্ট, টি মানে টাইম, পি মানে প্লেস। ঠিক আছে, আচ্ছা, সম্বন্ধকারক কি পাইলাম? সম্বন্ধকারক মানে হচ্ছে আমরা নাম থাকা সত্ত্বেও এক্সট্রা যেই নাম বলে আমরা সম্বোধন করি সেটাকে আমরা বলি হচ্ছে সম্বন্ধকারক। ঠিক আছে, সম্বন্ধকারক। ওকে, তাহলে আমরা 6 প্রকার কারক পাইলাম, 6 প্রকার কারক পাইলাম। তাহলে চলেন এবার আমরা কারকের কিছু প্রশ্ন সমাধানে যাই। হ্যাঁ, কারকের কিছু প্রশ্ন সমাধানে যাই। চলেন আমরা প্রশ্ন সমাধানে যাই। কোনটি অপাদান কারক? 1 নাম্বার প্রশ্নে আমরা যাই, কোনটি অপাদান কারক। আচ্ছা, নাম্বার 1, জিজ্ঞাসিব জনে জনে, ট্রেন স্টেশন ছেড়েছে, বনে বাঘ আছে, গৃহহীনে গৃহ দাও। রাইট অ্যান্সার কি হবে? ওকে, সো রাইট অ্যান্সার কি হবে? কোনটি অপাদান কারক? জিজ্ঞাসিব জনে জনে, ট্রেন স্টেশন ছেড়েছে, বনে বাঘ আছে, গৃহহীনে গৃহ দাও। রাইট অ্যান্সার কি হবে? কোনটি অপাদান কারক? জিজ্ঞাসিব জনে জনে, এটা তো অপাদান কারক হতে পারে না। বনে বাঘ আছে, এখন এটা দেখে অনেকে মনে করতে পারে যে আপু বনে বাঘ আছে তার মানে তো ভয় পাইতে হবে, তাই না? কিন্তু আমি যদি বলি বাঘকে কে না ভয় পায়, এই যে ভয় পাওয়ার কথা আসলো, তখনই কিন্তু এটা অপাদান কারকে চলে যাবে। ঠিক আছে, বনে বাঘ আছে, এটা কি হবে না? অপাদান কারক হবে না। কারণ আমি যদি বলতাম বাঘকে কে না ভয় পায়, তখন এটা অপাদান কারকে চলে যাইতো। ঠিক আছে,
অপাদান মানে কমে যাওয়া, চলে যাওয়া, হারিয়ে যাওয়া। তাহলে ট্রেন স্টেশন ছেড়েছে মানে ট্রেনটা স্টেশন থেকে চলে গেছে। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ট্রেন স্টেশন ছেড়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, এবার পরের প্রশ্নে যাচ্ছি, 2 নম্বর প্রশ্ন। বুদ্ধি খাটিয়ে কাজ করো, কোন কারকে বিভক্তি? বুদ্ধি খাটিয়ে কাজ করো, বুদ্ধি খাটিয়ে কাজ করো, কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য, কর্মে শূন্য, করণে দ্বিতীয়া, কর্তায় শূন্য। ঠিক আছে, বুদ্ধি খাটিয়ে কাজ করো, কি দিয়ে আমি কাজটা করব? বুদ্ধি খাটিয়ে। তার মানে কাজটা করার জন্য আমার যে মাধ্যম বা সহায়ক বা যন্ত্রটা দরকার সেটা কি? সেই উপকরণটা কি? সেই উপকরণটা হচ্ছে বুদ্ধি। তাহলে যে উপকরণ দিয়ে আমি কাজটা করব সেই উপকরণকে আমি কি বলতে পারি? কি কারক বলতে পারি বলেন তো? করণ কারক বলতে পারি, করণ কারক বলতে পারি, করণ কারক বলতে পারি। তাহলে বুদ্ধি খাটিয়ে বলছে, তাহলে করণ কারকে এটা কি হবে বলেন তো? 2 নাম্বার প্রশ্ন। ওকে, 2 নাম্বার প্রশ্ন, করণে, করণে শূন্য নাকি করণে দ্বিতীয়া, কোনটা হবে বলেন? বুদ্ধি খাটিয়ে কাজ করো, রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা, অধিকাংশই বলতেছেন করণে দ্বিতীয়া হবে, বুদ্ধি খাটিয়ে কাজ করো, করণে দ্বিতীয়া, করণে দ্বিতীয়া। সো বুদ্ধি খাটিয়ে কাজ করো হচ্ছে অপশন সি, করণে দ্বিতীয়া কারক। এরপরের প্রশ্নে যাচ্ছি, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? আচ্ছা, আমার ইতিহাস আমি রাখি নাই কোথায়, কোথায় দিয়ে যদি কখনো প্রশ্ন আসে তাহলে আমি অ্যান্সার হিসেবে কি পাবো বলেন তো? একটা প্লেস পাবো। এবং এসটিপি মানে কি? অধিকরণ কারক। তাহলে পিতে হচ্ছে এসটিপি, প্লেস মানে হচ্ছে অধিকরণ কারক। তাহলে আকাশে এটা কোন কারক বলেন তো? আকাশে হচ্ছে অধিকরণ কারক, রাইট? অধিকরণ কারক। এবার আকাশে মানে এ কার আছে? তাহলে আমরা জানি যে এ, ও এবং তে, এই তিনটা কোন বিভক্তি? এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে অধিকরণে, অধিকরণে সপ্তমী বিভক্তি হচ্ছে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। আকাশে তো আমি রাখি নাই আমার উড়িবার ইতিহাস, তাই না? আচ্ছা, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। মাশাআল্লাহ, সবাইকে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার করতেছেন। আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, হুমায়ুন আহমেদ বাংলা ব্যাকরণে ভালো। হুমায়ুন আহমেদ না, আসলে নামটা ছিল হুমায়ুন। আচ্ছা, হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। আচ্ছা, মনে পড়তেছে এসটিপি বলছি, তো এস মানে কি? এস মানে হচ্ছে সাবজেক্ট, বাংলায় দুর্বল, ইংরেজিতে ভালো, অঙ্কে কাঁচা। টি মানে কি? টাইম। আর পি মানে কি? পি মানে হচ্ছে প্লেস। এই তিনটার কথা বলছি, তাই না? আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে এস দিয়ে, হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো, তাহলে এটা কোন কারক হবে? এসটিপি মানেই হচ্ছে অধিকরণ কারক, এসটিপি মানে অধিকরণ কারক। তাহলে বাংলা ব্যাকরণে ভালো, আবারও এ আছে, তাহলে অধিকরণে সপ্তমী কারক। ঠিক আছে, অধিকরণে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হচ্ছে হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। ঠিক আছে, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ঠিক আছে, 4-এর এ কে বলছে, 4-এর এ কে বলছে লামিয়া, একটা মাইক দিব। কর্মকারক কেন হবে? বলছি বাংলা ব্যাকরণ, সাবজেক্ট চলে আসছে, সো এটা এসটিপি এবং কি হবে বলেন তো? অধিকরণ কারক হবে। এবার আমরা 5 নাম্বারে দেখি, 10 মিলে করি কাজ। এটা করি কি হয়ে গেছে শব্দটা? এটা করি কাজ হবে। 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিলাস, তাই না? ওই লাইনটা আর নাই। 10 মিলে করি কাজ এই বাক্যে কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, 10 মিলে করি কাজ বাক্যে 10 কোন কারকে বিভক্তি? আচ্ছা, কে কে কাজটা করবে, তাই না? যে কাজ করবে সেই তো কর্তা, তাই না? যে, যে কাজ করবে, যে কাজ করবে সেই তো হচ্ছে কর্তা, তাই না? তাহলে 10 জন মিলে কাজটা করবে, তাহলে 10 জনই এখানে কর্তা। তাহলে বলছে 10 মিলে করি কাজ, তাহলে 10 কি? 10 হচ্ছে কর্তৃকারক। এখন আমি বলছি 10 এ, তাহলে এ ও তে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, তাহলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি হচ্ছে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে।
ওকে, দেন আমরা 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? তাকে কি বলে? এটা একদম 9-10-এর বোর্ড বই থেকে আসছে, 9-10-এর বাংলা ব্যাকরণ বোর্ডের বই থেকে আসছে। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? ঠিক আছে, বাংলায় কয়টা লেকচার মোট? আচ্ছা, আমাদের 12 থেকে 14টা লেকচার আছে আমাদের পেইড ব্যাচে, কিন্তু আমরা যেহেতু এখানে ফ্রি ক্লাস নিচ্ছি জাস্ট দেখানোর জন্য আমাদের পেইড ব্যাচের ডেমো ক্লাসগুলো কেমন হয়, সো ফ্রি ক্লাসের কোনো লেকচার শিট নাই বা কোনো হাতে গোনা লেকচার নাই, এখানে অফুরন্ত আপনাদের ক্লাস নেওয়ার সুযোগ আছে। আমরা অফুরন্ত ক্লাস নিব ইনশাল্লাহ একদম ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার প্রশ্নের উত্তর আমি দেখতে চাই। 6 নাম্বার প্রশ্নের উত্তরগুলো কই? উত্তর দেন, উত্তর দেন। আচ্ছা, দেখতে পাচ্ছি যাকে ঘিরে ক্রিয়া, যাকে উদ্দেশ্য করে যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় কর্মকারক। নাউন, নাউনকে ঘিরেই তো কাজটা করে, ঠিক আছে? মনে করেন আমি হচ্ছে আমি স্কুলে যাই, তাহলে যেটাকে ঘিরে বা যেটা উদ্দেশ্য করে কাজটা হচ্ছে, যাচ্ছিটা কোথায়? স্কুলে, তাহলে স্কুলটা অবশ্যই কর্মকারক। তো যাকে ঘিরে কাজটা হয় সেটা হচ্ছে নাউন বা কর্মকারক। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচের ডেডিকেটেড টিচার্স প্যানেলদের দেখতে পাচ্ছি, যারা সেকেন্ড টাইমারদের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচে পেইড ব্যাচে ক্লাস নিয়ে যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই টিচার্স প্যানেল সবগুলোই ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লেকচারার, এবং অবশ্যই সবাই হচ্ছে অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা টিচার। সো আমরা আশা করব আপনারা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত সেকেন্ড টাইমাররা আমাদের ইনবক্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন, ঠিক আছে? পরে যাচ্ছি, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। এখানে পাতায় পাতায় কোন কারক? আচ্ছা, কোথায় পড়ে? নিশির শিশিরটা কোথায় পড়ে? যদি প্রশ্ন করি কোথায়, কোথায় পড়ে নিশির শিশিরটা, কোথায় পড়ে, তাহলে আমি অ্যান্সার পাবো পাতায় পাতায়। এখন আপনি বলতে পারেন যে আপু পাতা তো একটা নাউন, কিন্তু প্রশ্ন করতে হবে আমাকে, কারকের উত্তর বাইর করতে হলে প্রশ্ন করতে হবে। নিশির শিশির কই পড়ে, কোথায় পড়ে? পাতায় পাতায়। তাহলে পাতায় পাতায় কি বলেন তো? এসটিপির মধ্যে পড়ে যাচ্ছে, প্লেসে পড়ে যাচ্ছে, পাতায় পাতায়। সো অবশ্যই এটা অধিকরণ কারক। এবার পাতায় অন্তস্তীয় আছে, তাহলে এটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, আপু কারক পারি না তাই বুঝার চেষ্টা করছি। আচ্ছা করেন আপনি। আচ্ছা ঠিক আছে, সো দেখতে পারলাম আমরা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কারক পারেন না যারা, তাদের জন্যই আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে করে বুঝাই দিচ্ছি কেন অপশন বি হচ্ছে, কেন অপশন সি হচ্ছে না। যারা পারেন তারা মুখস্থ বলতেছেন, বাট আমি আপনাদের ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি একমাত্র যারা বুঝতেছেন না বা যাদের ল্যাকিংস আছে বেসিকে তাদের জন্য, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাই। 8 নাম্বার, গৌণ কর্মকারকে কোন বিভক্তি হয়? আচ্ছা, এখন আসেন আমরা আবার একটু বেসিক ঘুরে আসি। গৌণ কর্মকারক, আমি আপনাদেরকে কর্মকারক পড়িয়েছি, কর্মকারক পড়িয়েছি। কর্মকারক মানে কি? নাউন। সো নাউন দুই টাইপের হয়, একটা হচ্ছে প্রাণীবাচক, একটা হচ্ছে প্রাণীবাচক, আরেকটা হচ্ছে বস্তুবাচক। প্রাণীবাচক আরেকটা কি? বস্তুবাচক। যেটার প্রাণ আছে সেটাকে আমরা বলি গৌণ কর্ম, আর যেটার প্রাণ নাই জড় পদার্থ সেটাকে আমরা বলি মুখ্য কর্ম। যেমন আমি বললাম যে বাবা আমাকে কলম কিনে দিলেন, বাবা আমাকে কলম কিনে দিলেন। এখন দেখেন আমাকেও একটা নাউন, কলমও একটা নাউন। সো এখানে কলমের যেহেতু প্রাণ নাই এটা বস্তুবাচক, সো এটা হচ্ছে মুখ্য কর্ম, এটা হচ্ছে মুখ্য কর্ম। আর আমার যেহেতু প্রাণ আছে, মরি নাই এখনো, বাচ্চা আছি, সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে গৌণ কর্ম, ঠিক আছে? বাবা আমাকে কলম কিনে দিলেন।
তাহলে কোন বিভক্তি হয় বলেন তো? এখানে যেহেতু মানুষ হয়, সো মানুষবাচক, সো এটাতে কি হবে বলেন তো? কি বিভক্তি যুক্ত হবে? কে বিভক্তি যুক্ত হবে। সো অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কে বিভক্তি। ওকে, কে বিভক্তি। ওকে, যেমন সুমিকে, তারপর হচ্ছে তাহেরাকে, রহিমাকে, সুমনকে। তাহলে আমরা যেহেতু বস্তুবাচক পাচ্ছি বা প্রাণীবাচক পাচ্ছি, বা মনে করেন কুকুরকে খেতে দাও, তাহলে কুকুরকে, বিড়ালকে, তাহলে আমরা প্রাণীবাচক সব কিছুর সাথে আমরা যে বিভক্তি ইউজ করছি সেটা কি? কে বিভক্তি ইউজ করছি। সো গৌণ কর্মকারকের সাথে কি যুক্ত হচ্ছে? কে বিভক্তি যুক্ত হচ্ছে। ঠিক আছে, আগেও একদিন ফ্রি ক্লাসে বলেছিলেন, তাই আজকে পেরেছি। ধন্যবাদ আপনাকে এতদিন আগের কথা এবং পড়া মনে রাখার জন্য। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে বাক্যে ক্রিয়ার সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? বাক্যে ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে, রাইট? শুরুর দিকেই আমি পড়াইছি, আজকের ক্লাসের শুরুতেই আমি বলছি বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য নাম পদ। এখন নাম মানে কি? যা কিছু নাম আছে সবগুলোকে কি বলে? নাউন। আর নাউন না থাকলে সে জায়গায় কি থাকে? প্রোনাউন। তাহলে বাক্যের বিশেষ্য এবং সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম এদেরকে বলা হয় নামপদ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য নামপদের সম্পর্কই হচ্ছে কারক। ঠিক আছে, বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য নামপদই হচ্ছে কারক। ওকে, সো 9 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার 10 নম্বরে যাই। আমাদের একটি গল্প বলুন। এ বাক্যে আমাদের কোন কারকে বিভক্তি? এখন দেখেন, আমি, আমরা, আমাকে থাকলেই যে সেটা কর্তা হয়ে যাবে এটা না। একটু প্রশ্নটা বুঝেন। আমাদের একটি গল্প বলুন, তাহলে গল্পটা কে বলবে? অন্য কেউ বলবে। যে বলবে সে কিন্তু এখনো বাক্যে আসে নাই, তাহলে এই বাক্যে এখনো কর্তৃকারক আসে নাই। আমাদের একটি গল্প বলুন, যদি আপনি বলেন তাহলে আপনি হচ্ছে এই বাক্যের কর্তৃকারক। ঠিক আছে, যে কাজ করবে সেই তো কর্তা। তো এই বাক্যে তো কেউ কাজ করতেছে না, আমরা গল্পটা শুনবো, এটা তো কাজ না। তো আমাদের যে গল্প বলবে সে হচ্ছে কর্তা। তাহলে অবশ্যই এই বাক্যে আমাদের একটা নাউন কি বলবে? গল্প, এটাও একটা নাউন। সো আমরা হচ্ছে এখানের গৌণ কর্ম, আর গল্পও হচ্ছে এখানে মুখ্য কর্ম। সো আমাদের কোন কারক বলেন তো? এটা হচ্ছে কর্মকারক। সো এটা অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কর্মকারক, কর্মকারক, এক্স্যাক্টলি। এবার আমরা 11 নাম্বার প্রশ্নে যাই। শব্দকে পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন কি হয়? শব্দ, মনে করেন আমি বললাম যে রিয়ার বাড়ি চলো বা সুমনের বাড়ি চলো, তাহলে সুমন একটা শব্দ ছিল, সুমন একটা শব্দ ছিল, আমি কি যোগ করলাম? এর যোগ করলাম, সুমনের বাড়ি। যদি না যোগ করতাম তাহলে কি হইতো? সুমন বাড়ি, সুমন বাড়ি। এটা কি বাক্য হইতো? হইতো না। তাহলে শব্দের সাথে কি যোগ করে আমি বাক্যে পদ বানাইছি? শব্দের সাথে বিভক্তি যুক্ত করে। কি যুক্ত করে? বিভক্তি যুক্ত করে। তাহলে 11 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি? শব্দের সাথে বিভক্তি যুক্ত করলে আমরা বাক্যের পদ পাই, বিভক্তি যুক্ত করলে বাক্যের পদ পাই। ঠিক আছে, ওকে। এবার 12 নাম্বার প্রশ্ন, ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নাই এমন কারকের নাম কি? ভার্বের সাথে সরাসরি সম্পর্ক নাই, যেমন মনে করেন অপাদান কারক, ছেড়ে গেছে, অবশ্যই সম্পর্ক আছে, বাংলায় ভালো সম্পর্ক আছে, কর্তা তো অবশ্যই যে কাজ করে সেই কর্তা। তাহলে সম্বন্ধ মানে কি? যখন আমি বলি মাঝি যাবে, তখন এই যে মাঝি, এই যে সম্বোধন করলাম, এটার বদলে যদি আমি নামও ডাকতাম তাও কিন্তু সমস্যা হইতো না। তাহলে ক্রিয়ার সাথে সরাসরি সম্বন্ধ নাই হচ্ছে সম্বন্ধ কারকের, সরাসরি সম্পর্ক নাই হচ্ছে সম্বন্ধ কারকের। ওকে, ফাইন। সো আমরা 13 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 13 নাম্বার প্রশ্ন হচ্ছে বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। বাক্যে চিনি পাতা কি কারক? বগুড়ার চিনি পাতা। এখন বগুড়া যদি বাক্যে যদি প্রশ্ন আসতো যে বগুড়া কোন কারক, এটা তো একটা প্লেস, তাহলে এটা কি কারক হইতো? অধিকরণ কারক হইতো, রাইট? অধিকরণ কারক হইতো। চিনি পাতা দই, কি দই? চিনি পাতা। তাহলে অবশ্যই এটা কি? চিনি পাতা দই। এটা কি? অবশ্যই কোনো কিছুর একটা নাম, তাই না? বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। বলেন তো এটার রাইট অ্যান্সার কি হবে? বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, এই বাক্যে চিনি পাতা কোন কারকে বিভক্তি?
আচ্ছা, আমি বলছি নাউন খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন দই, দই এখানে নাউন, তাহলে দই হচ্ছে এখানে কর্মকারক, রাইট? আর চিনি পাতা মানে হচ্ছে দইটা কি দিয়ে তৈরি হয়েছে? চিনি পাতা দই। তাহলে চিনি পাতা হচ্ছে দইয়ের একটা উপকরণ, উপকরণ, যেই উপকরণের নাম অনুযায়ী এই দইয়ের নাম হয়েছে, রাইট? উপকরণ। তাহলে চিনি পাতা দই এটা কোন কারক হবে? এটা করণ কারক হবে, ঠিক আছে? বগুড়ার চিনি পাতা দই কি কারক হবে? করণ কারক হবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। কি কারক হবে? করণ কারক হবে। কি কারক হবে? করণ কারক। বগুড়ার চিনি পাতা দই, এখানে চিনি পাতা হচ্ছে দইয়ের একটা উপকরণ, যার জন্য কি হবে বলেন তো? চিনি পাতা হচ্ছে একটা করণ কারক। আমরা জানি যে মাধ্যম, সহায়ক, যন্ত্র, উপকরণ থাকলেই সেটাকে আমরা করণ কারক বলি, ঠিক আছে? ফাইন, এবার আমরা 14 নম্বরে যাই। রবীন্দ্রনাথ পড়লাম, কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, আমি কি পড়ছি? রবীন্দ্রনাথ পড়ছি। তাহলে এই যে রবীন্দ্রনাথ, এটা কোন কারক কোন বিভক্তি হবে? রবীন্দ্রনাথ পড়েছি, তাহলে আমি পড়েছি, আমি কর্তা। আর এটা তাহলে কি হবে? এটা নাউন হবে। তাহলে এটা কি হবে বলেন তো? এটা কর্ম, এবং রবীন্দ্রনাথের সাথে কোনো বিভক্তি নাই, যার জন্য এটা কর্মে শূন্য বিভক্তি। কর্মে শূন্য বিভক্তি, ঠিক আছে? কর্মে শূন্য বিভক্তি। ফাইন, এবার আমরা 15 নম্বরে যাচ্ছি। নিচের কোন নিয়মে শব্দ গঠিত হয় না? নিচের কোন নিয়মে শব্দ গঠিত হয় না? সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, কোন নিয়মে শব্দ গঠিত হয় না? দেখেন, সন্ধিতে তো শব্দ গঠিত হয়, ধ্বনির সাথে ধ্বনির মিলক। সমাসে শব্দ গঠিত হয়, প্রত্যয় দিয়েও শব্দ গঠিত হয়। একমাত্র কারক দিয়ে আমরা কোনো শব্দ বানাই না, কারক দিয়ে আমরা সম্পর্ক তৈরি করি, যে এইটার সাথে এটার কি সম্পর্ক। তাহলে কারক শব্দ গঠন করে না। সো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নে যাই। টাকায় টাকা আনে, এই বাক্যে টাকায় কোন কারকে বিভক্তি? টাকায় টাকা আনে, এই বাক্যে টাকা কোন কারকে কোন বিভক্তি? 16 নাম্বার প্রশ্ন। টাকায় টাকা আনে, তাহলে টাকায় টাকা আনে কি মাধ্যমে আমি টাকা পাবো? টাকার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমটা ইউজ করলে আমি টাকা পাবো। তাহলে টাকা, এ হচ্ছে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এটা কি হবে বলেন তো? করণ কারকে সপ্তমী বিভক্তি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, টাকায় টাকা আনে, অপশন ডি। ওকে, সো 16 নাম্বার প্রশ্ন শেষ। 17 নাম্বার প্রশ্নে যাচ্ছি। কঠিন বাঁধনে বাধা, কি দিয়ে বাধা? কঠিন বাঁধনে বাধা, কঠিন বাঁধনে বাধা, কি দিয়ে বাধা? বাঁধনে বাধা। তাহলে কঠিন বাঁধনে বাধা কোন কোন কারকে কোন বিভক্তি হবে বলেন? কঠিন বাঁধনে বাধা, এখানে বাঁধনটা কোন কারক? যেহেতু এটা বাঁধন, এটা একটা মাধ্যম বা উপকরণ যেটা দিয়ে আমি বাঁধছি, তাহলে এই মাধ্যম বা উপকরণটাকে আমরা কি কারক বলতে পারি? কি কারক বলতে পারি? এটাকে আমরা করণ কারক বলতে পারি, যেই মাধ্যম দিয়ে আমি এটাকে বেঁধেছি। তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী, করণ কারকে সপ্তমী। 17 নাম্বার, ভেরি গুড। কঠিন বাঁধনে বাধা, করণ কারকে সপ্তমী। এবার 18 নাম্বার প্রশ্নে যদি যাই একটু। 18 নাম্বার প্রশ্ন। তোমার দেখা পেলাম না, আহারে তোমার দেখা পেলাম না, তোমার কর্মকারকে কোন বিভক্তি? তোমার দেখা পেলাম না, তোমার কর্মকারকে কোন বিভক্তি? তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না, তাহলে এটা হচ্ছে কর্মকারক ডেফিনেটলি। সো এটা কোন বিভক্তি হবে বলেন তো? তোমার সাথে কোন বিভক্তি আছে? তোমার দেখা পেলাম না, এখানে তোমার কোন বিভক্তি? আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে? এটা 49তম বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? তোমার দেখা পেলাম না, এটা কোন কারকে কোন বিভক্তি? রাইট অ্যান্সার কি হবে? 18 নাম্বার প্রশ্ন। আমরা প্রচুর অ্যান্সার পাচ্ছি। 18C, হ্যাঁ তোমার, তুমির সাথে র যুক্ত হয়ে তোমার। সো এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি এবং রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে?
চান্স না পেলে আমার দেখাও কেউ পাবে না, এইসব বলতে হয় না। মিমাপুর আর দেখা পেলাম না, আচ্ছা জাহাঙ্গীরনগর আইসেন, দেখা হবে ইনশাল্লাহ। তোমার দেখা পেলাম না, ষষ্ঠী বিভক্তি। 19 নাম্বার, আমাকে ক্ষমা করুন। এই যে একটু আগে প্রত্যাশা বলছে মিমাপুর দেখা পেলাম না, আমাকে ক্ষমা করুন, আমার দেখা হবে, ঠিক আছে, আমাকে ক্ষমা করুন। বাকি আমাকে কোন কারক, আমাকে কোন কারক, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনি ক্ষমা করুন, তাহলে যে ক্ষমা করবে সে হচ্ছে কর্তা। আর যেহেতু আমাকে ক্ষমা করবে তাহলে অবশ্যই এইটা আমি হচ্ছে এখানে নাউন, তাহলে আমি হচ্ছে এখানে কর্মকারক, ঠিক আছে, আমাকে ক্ষমা করুক, আমি হচ্ছি কর্মকারক। এখন প্রশ্ন হচ্ছে এটা কি বিভক্তি হবে, কর্মে চতুর্থী নাকি কর্মে দ্বিতীয়া? আমাকে ক্ষমা করুন, ঠিক আছে, এটা কি হবে? 19 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? এই আমাকে, এটা কি কর্মে দ্বিতীয়া হবে না চতুর্থী? কারণ আপনারা জানেন কে, রে, এরে এই তিনটা হচ্ছে অবশ্যই দ্বিতীয়া বিভক্তিতেও আছে, আবার চতুর্থী বিভক্তিতেও আছে। সো রাইট অ্যান্সার কি হবে বলেন? 19 নাম্বার রাইট অ্যান্সার কি হবে? আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করবেন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কর্মে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া। আচ্ছা, এবার আমাদের লাস্ট আজকের প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন, কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এটা আবার অন্য টপিক থেকে আসছে, সমধাতুজ ধাতু থেকে আসছে। সমধাতুজ কর্মটা একটু আপনাদেরকে দেখাই। সমধাতুজ কর্ম, সম মানে হচ্ছে সেম, সম কথাটার মানে হচ্ছে সেম, আর ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে ক্রিয়া বা ভার্ব, তাহলে সেম টাইপের ভার্ব দিয়ে যখন কর্ম, আচ্ছা কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এবার বুঝাই, একটা ভার্বকে আমি যখন ভার্ব হিসেবেও ইউজ করব, আবার সেম ভাবে নাউন হিসেবেও ইউজ করব, তখন সেটাকে বলে সমধাতুজ কর্ম। যেমন বেশ খাওয়া খেয়েছি, খাওয়া খেয়েছি দুইবার কিন্তু খা কথাটা আসছে। ঘুম ঘুমিয়েছি, শোনা শুনেছি, দেখা দেখেছি, তাহলে সেম টাইপের শব্দ আমরা ইউজ করছি, বুঝতে পারছেন? খাওয়া খেয়েছি, ঘুম ঘুমিয়েছি, শোনা শুনেছি, দেখা দেখেছি, বেড়ানো বেরিয়েছি, এই সবগুলোই হচ্ছে সমধাতুজ কর্ম। তাহলে এমন সুখের মরণ কে না চায়, এটা তো হইতেই পারে না। এমন কষ্টের মরণ কে না চায়, এমন সুখের মরণ কে মরতে পারে, এই যে মরণ মরা এই দুইবার আসছে, যার জন্য এটা হচ্ছে সমধাতুজ কর্ম। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সমধাতুজ কর্ম হচ্ছে 20-এর অপশন এ। ওকে, ভেরি গুড, আপনারা 20টা প্রশ্ন সলভ করেছেন, সেই সাথে কারক ও বিভক্তির বেসিক ক্লাস শেষ করেছেন। সো আজকের কারক ও বিভক্তির ক্লাসটা আপনাদের কেমন লেগেছে এবং সেই সাথে কারক ও বিভক্তির প্রশ্ন সলভগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং আমার লক্ষ্মী বাচ্চারা যারা হচ্ছে ক্লাসে নোট করে, ইনশাল্লাহ ক্লাস শেষে আমি আপনাদের নোট দেখব। গত ক্লাসেও দেখেছি আপনারা খুব সুন্দর করে গুছিয়ে ক্লাসের নোট করেন, সেজন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের ক্লাস এতটুকুই ছিল, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও একটা টপিক সলভ করে এবং সেই টপিকের প্রশ্ন সমাধান নিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। দেখা হবে দ্রুতই। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করেন এবং অবশ্যই অবশ্যই অনেক 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 ভালো থাকেন, ঠিক আছে? সো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। ওকে, এমন ভালো কাজ কে করতে পারে, এটাও হবে না, হবে না। এমন ভালো, ভালো কে ভালোবাসতে পারে, এটা হবে, ঠিক আছে? এমন ভালো কাজ কে করতে পারে হবে না, ঠিক আছে? আচ্ছা, ভালো ভালো দুইবার হইতে পারবে, হ্যাঁ, এটা হইতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, মিমাপুর ক্লাস মানে বেস্ট, অসাধারণ, বেস্ট ক্লাস। ওকে, আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে সাথে থাকবার জন্য, ক্লাসে কোঅপারেট করার জন্য এবং মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা একদম শেষ পর্যন্ত করার জন্য, ঠিক আছে? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সো আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।